নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আরও বড় ধামাকা কি অপেক্ষা করে আছে সুপ্রিম কোর্টে, সেটা জানব। আর সেইটা জানবার আগে আপনাদের সকলের কাছে কয়েকটি চিন্তা করবার জন্য প্রশ্ন রাখছি। আচ্ছা ভাবুন, এই যে টেইন্টেড বা যাকে বলা হচ্ছে দাগি যে সমস্ত শিক্ষকরা, ভুয়ো শিক্ষকরা ছিলেন, তাদের যে তালিকাটা বেরোলো এসএসসির মাধ্যম দিয়ে, এই তালিকার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে এই সমস্ত সেই প্রার্থী যারা চুরি করেছেন, এরা চোর, এরা অপরাধী। দ্বিতীয় প্রশ্নটাই এসে যায়, তাহলে তাদের শাস্তি কি হবে? প্রথমত, শোনা যাচ্ছে এই তালিকাটা নাকি অসম্পূর্ণ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার সহ সিপিএম, কংগ্রেস, বিজেপির আরও নানান নেত্রীরা আছেন যারা এই প্রশ্নটা তুলেছেন। এবং সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আবার এটাও বলেছেন যে যারা অযোগ্য তাদের যদি নাম বেরিয়ে যায়, তাহলে পড়ে থাকলো তো যারা যোগ্য তারা, তাহলে তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে? এই প্রশ্নগুলো তো আছেই। এই প্রশ্নগুলোর সমাধানের দিকে তো আমরা তাকিয়ে থাকব। আপনাদের মতো আমাদেরও প্রশ্ন এই চ্যানেলের মাধ্যমে যে আচ্ছা, অপরাধীর তো একটা শাস্তি হয়। এই যে এত বড় অপরাধ সংঘটিত হলো, এই যারা এই ধরনের টাকা দিয়ে বা দুর্নীতি করে এই শিক্ষকতার মতো এমন একটা ভীষণ জরুরি চাকরির মধ্যে দীর্ঘদিন তারা চাকরি করলেন, যেটাকে বলা হয় শিক্ষাকে ঠিক প্রফেশন হিসেবে ধরা হয় না, সেটা এক ধরনের সেবা, সমাজ গঠনের একটা পবিত্র কর্ম। সেইখানে এই জিনিস কোথায়? সেই জিনিস রবীন্দ্রনাথের বাংলায় এই জিনিস, শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের বাংলায় এই জিনিস, আরও কত মনীষীর নাম করলে তো বাংলায় তো মনীষীর নাম করে শেষ করা যাবে না। বিদ্যাসাগরের বাংলায় এই জিনিস। তাহলে প্রশ্ন হচ্ছে, এদের শাস্তি হবে না কেন? কেন? আরও বেশি গভীর প্রশ্নটা। ভাবুন, যে দিন থেকে এরা চাকরি করেছেন সেই দিন থেকে এরা আর কি করেছেন। যেদিন থেকে এনারা চাকরি করেছেন, চাকরিতে জয়েন করেছেন শিক্ষক হিসেবে, সেদিন থেকে তাঁরা ক্লাস নিয়েছেন এবং ক্লাসে ভুলভাল পড়িয়েছেন। একটার পর একটা ক্লাস পার হয়ে ছাত্রছাত্রীরা, কচি কাঁচারা, তারা উঁচু ক্লাসে উঠেছে এই ভুল শিখতে শিখতে। এই অপদার্থ, এই চোরেদের ভুল শিখতে শিখতে, শেখানো ভুল শিখতে শিখতে বেড়ে উঠেছে। কখনো কখনো এদের দুর্ব্যবহারের শিকার হয়েছে শিক্ষক। শিক্ষক কী করে হতে হয় সেটাই যার কোনো যোগ্যতা নেই, তাহলে তার শিশু মনস্তত্ত্ব বোঝার তো কোনো জায়গাই নেই, প্রশ্নই আসে না। মানুষ গড়া তো দূরে থাক, সে নিজেই গঠন হয়নি, নিজেই দুর্নীতিগ্রস্ত। এবং আরও বড় ক্ষতি, ভাবুন, আপনারা ভাবুন, আরও বড় ক্ষতি, ধ্বংস করে দিয়ে চলে গেল এরা। কি? এরা ধ্বংস করে দিয়ে গেল প্রজন্মকে। ভাবুন, এই বছরে কতগুলো মাধ্যমিকের ব্যাচ বেরিয়ে গেল। ভাবুন, এই বছরে কতগুলো হায়ার সেকেন্ডারির ব্যাচ বেরিয়ে গেল। তারা উচ্চশিক্ষায় যাবে কিভাবে? তাদের তো বেসটাই তৈরি হলো না। সেই সমস্ত ছাত্রছাত্রীরা তো ভুল শিখলো। আরও গভীর প্রশ্ন আছে। এবং এই প্রশ্নটা ভাবুন, আপনাদের প্রত্যেকের ঘরে সন্তান আছে, কচিকাচারা আছে, তাদের কি হলো জানেন? তাদের মাধ্যমিকের খাতা, স্কুলের খাতা যখন দেখা হলো, এই চোরেরা দেখলো বা এই দাগিরা দেখলো এবং এরা কি খাতা দেখলো, তার মানে খাতা মানে পরীক্ষার যে বিচার,
নম্বর, সেটাও তো ভুল হয়ে থাকলো, সেটাও তাবল তাবল হয়ে থাকলো। এবং আমি এই চ্যানেলের মাধ্যমে এই প্রশ্ন রাখছি মহামান্য আদালতের কাছে, নম্বর দুর্নীতির তদন্ত শুরু হোক। এবার নম্বর দুর্নীতি, সেখানেও টাকার খেলা হয় বলে সন্দেহ এবং বহু মানুষের অভিযোগ। এটা আদালতের কাছে রাখছি এই দাবি। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি এই সমস্ত জায়গাগুলোতে খাতা যারা দেখেন, সেই খাতার রিভিউয়ের ব্যবস্থা আছে, গার্জেনদের এটা জানাই, RTI এর ব্যবস্থা আছে, সেই সুযোগ সুবিধা আপনারা নেবেন যদি সন্দেহ হয়। কিন্তু সবচেয়ে বড় ধ্বংস এরা করে দিয়ে গেল এই প্রজন্মগুলোকে, এই বাচ্চাগুলোকে। এবং সেই বাচ্চারা তো ওই ভুলগুলো শিখে মানে তাদের কর্মজীবনের দিকে এগোতে শুরু করলো এবং অধিকাংশ দিশারা হয়ে থাকলো। এবং তার ফলবশত আমাদের এই সমাজটা কি হয়ে দাঁড়ালো, যেখানে উৎকর্ষতা, সারা পৃথিবী এগিয়ে চলেছে উৎকর্ষতার দিকে নজর রেখে, আর এখানে কি ঘটলো? তাহলে এদের কঠোরতম শাস্তি হওয়া উচিত, এই দাবি মানুষের ভাষা এর আগের অসংখ্য এপিসোডে রেখেছে। আমার বিভিন্ন জায়গায় আমি লিখেছি যে এরা মানুষকে হত্যা করা যতটা বড় অপরাধ, মানে শিক্ষাকে, ভুল শিক্ষার সাথে প্রতারণা করা, একটা শিশুর সাথে প্রতারণা করা, তার জীবনটাকে ধ্বংস করে দেওয়া, সেটা ওই মানব হত্যার থেকে কম বড় অপরাধ কি? কাজেই এদের জন্যে সুপ্রিম কোর্টে, অ্যাট দি সেম টাইম বিধানসভায়, তার সাথে আইনসভা মানে লোকসভা, রাজ্যসভাতে এই প্রস্তাব রাখছি যে এদের জন্য একটা আইন হোক যাতে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা যায়, এবং সুপ্রিম কোর্ট সেটা ভেবে দেখুক। এরা কেন ছাড় পাবে? এদের তালিকা বেরিয়ে গেল আর ড্যাং ড্যাং ড্যাং, না, হবে না, তা হবে না। ওই যাকে গ্রামের ভাষায় বলে, অতটা দুধ আতপোয়া নয়, অত সহজ নয়। এবং তাহলে কি আরও বড় কিছু হতে চলেছে, সেটা আমি বলবার কেউ না, আমরা দেখতে পারি কি হতে চলেছে। কিন্তু এই মামলাটিতে যে মানুষটি বা যে মানুষরা প্রত্যক্ষভাবে একদম সামনে থেকে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল জবাব করেছেন, এবং আজকে এই এদের যে তালিকা বেরোলো, অন্য রাজ্য কি করে চাকরি পাওয়ার তালিকা বার করছে, আজকে আমাদের রাজ্যেও তাই হতো। এতদিন আমরা তাই জানতাম, চাকরি পাওয়ার তালিকা বেরোয়, রেজাল্ট বেরোয়, আনন্দ হয় বাড়িতে। আর এইখানে কি দাঁড়ালো? চাকরি যাওয়ার তালিকা বেরোলো, চোরেদের তালিকা বেরোলো, আর সেইগুলো নিয়ে সওয়াল জবাব করেছেন যে ব্যক্তি, সেই প্রখ্যাত আইনজীবী ফিরদৌস শামীম মহাশয়। তিনি জানাচ্ছেন এর মধ্যে কি গলতি আছে, আর এর পরে ঠিক কত বড় ধামাকা অপেক্ষা করে আছে। চলুন সেটা থেকেই দেখে নিই, তার মুখ থেকেই দেখে নিই, জেনে নিই যে এরপর ঠিক কি। নমস্কার। আপনারা অনেকেই বারবার ফোন করছেন যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি হয়েছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ, তার তালিকা বেরোলো, কিন্তু গ্রুপ সি, গ্রুপ ডি কবে? আসলে গ্রুপ সি, গ্রুপ ডিতে বিশেষ করে আত্মীয়া খোঁজা হচ্ছে, তো মুখ্য সচেতকের আত্মীয়া দেখা গেল। ওনারও তো আত্মীয়া আছে, মুখ্যমন্ত্রীর আত্মীয়া, যেটা গ্রুপ সি, গ্রুপ ডিতে আছে। সেই জন্য দেখবেন গ্রুপ সি, গ্রুপ ডি নিয়োগে এই যে দুর্নীতি হওয়ার পরে, ধরা পড়ে যাওয়ার পরে, গ্রুপ সি, গ্রুপ ডিদের জন্য সকলের জন্য ভাতার ব্যবস্থা করেছিলেন। কেন? তার কারণ মাননীয়ার আত্মীয়া রয়েছেন ওখানে গ্রুপ সি, গ্রুপ ডিতে। এখনো শিক্ষকদের তালিকা বেরিয়েছে, দাগি শিক্ষাকর্মীদের তালিকা মাননীয়ার আমলে এখনো বেরোয়নি, আদালত নির্দেশ দিয়েছে, কিন্তু তাদের কাছ থেকেও টাকা ফেরত নিতে হবে। কিন্তু মাননীয়া এখনো পর্যন্ত দাগি শিক্ষাকর্মীদের তালিকাটা বের করেননি, উল্টে তাদেরকেই ভাতা দেওয়ার বন্দোবস্ত করেছিলেন, মানে বৃষ্টি মুখার্জিদের আর কি। তো মাননীয়া লজ্জা করছে নিজের আত্মীয়ার নাম বের করতে,
সুবিধাটা তো নিয়েছিলেন একদম চেটে পুটে, হ্যাঁ, মুখ্যমন্ত্রী হয়ে। লজ্জা করে না? মাননীয়ার আত্মীয়া শিক্ষাকর্মী হিসেবে 2 নম্বরই করে নিয়োগ পেয়েছিল। যেমন এই এখন নির্মল ঘোষ দেখাচ্ছেন, হামিদুর দেখাচ্ছেন, মাননীয়ারও তাত্ত্বিয়া রয়েছে। ওটা হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। ফলে সেই লিস্টটা এখনো বের করতে লজ্জা করছে। আবার আদালতের থাপ্পড় টাপ্পড় খাবে, দিয়ে আবার বের করবে। তখন আপনারাই দেখাবেন মাননীয়ার আত্মীয়া বৃষ্টি মুখার্জি। এই বৃষ্টি মুখার্জিদের আবার ওই টাকা দেওয়ার বন্দোবস্ত করেছিল ভাতা যে হিসেবে। মাননীয়া লিস্টটা বের করুন। আপনারও তো গোল করে আপনার মুখও তো হবে, আপনারও তো আত্মীয়া বৃষ্টি মুখার্জি। ফলে এই মাননীয়াদের এই যে বন্দোবস্ত করা হয়েছে, আর সিবিআইকে বলবো এই যে বৃষ্টি মুখার্জিরা কি করে চাকরি পেল, অঙ্কিতা কি করে চাকরি পেল, ইনসান কি করে চাকরি পেল, কাস্টডিতে নিয়ে বিয়ে করুন, তদন্ত করুন। কে চাকরি দিল? খুব পরিষ্কার যে এদের চাকরি যিনি দিয়েছেন তিনিই মাননীয়া। এবং সিবিআইকে ইমিডিয়েট এদের সবগুলোকে কাস্টডিতে নিয়ে তদন্ত করতে হবে, প্রয়োজনীয় কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করে যে তোমাদের চাকরি কে দিয়েছে, ইনক্লুডিং অঙ্কিতার বাবাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তৃণমূল কংগ্রেসে ঢোকার পরে কি সত্ত্বে তৃণমূল কংগ্রেসে ঢুকেছিলে, আর বৃষ্টি মুখার্জির চাকরি কে দিয়েছে। আবার ধরা পড়ে যাওয়ার পরে এই ভাতা কেন দেওয়া হয়েছিল, এই পুরো বিষয়টাই মাননীয়াকে বলতে হবে। আর সিবিআইকে তদন্ত করে বের করতে হবে যে এই যে মাননীয়া কি করে চাকরিগুলো দিয়েছিলেন। ফলে মাননীয়ার এখন লজ্জা করছে গ্রুপ সি গ্রুপ ডি দিতে, বেরোবে। সেখানে দেখবেন আবার এখন নির্মল মুখার্জির আত্মীয় দেখাচ্ছেন, হামিদুরের আত্মীয় দেখাচ্ছেন, তখন এই মাননীয়ার আত্মীয় দেখাবেন আপনারা। সেই লজ্জা, একটু লজ্জা পেয়েছে আর কি। অবশ্য এদের লজ্জা শরম বলে কিছু তো নেই, নির্লজ্জ আর কি। তো যাই হোক, তো এই নির্লজ্জদের মাননীয়ার আত্মীয় রয়েছেন মুখ্যমন্ত্রীর আত্মীয়। মুখ্যমন্ত্রীর আত্মীয়া বৃষ্টি মুখার্জি 2 নম্বরই করে চাকরি পেয়েছে।